शीतला सस्यश्यामला मातरं वन्दे मातरम् शुभ्रज्योत्स्ना पुलकितयामिनी पुल्लकुसुमित द्रुमदल शोभिनी सुहासिनी सुमधुर भाषिणी सुखदां वरदां मातरं वन्दे मातरम् वन्दे मातरम्। Not so much knowledge. দেখো জীবনটা তো এরকম না, ইতিহাস না জানলে কিন্তু আমরা এগোতে পারি না, সেই কারণে আমাদের ইতিহাসটা জানতে হয়। এবং তোমরা এমন একজনের কাছ থেকে জানলে ওনার কাছে বিধানসভার অধিবেশন চলছে, উনি এখান থেকে সোজা ওখানে চলে যাবেন, তবু উনি তোমাদের জন্য এসেছেন। আমরা সত্যি খুব খুব লাকি। Again a clap for him. I want আমরা দিয়ে আর একটু খাওয়ার দিয়ে ওনাকে ওয়েলকাম করবো। Okay, so I would just like to welcome Anuprabha ma'am to welcome sir. Sir, একবার এদিকে। Thank you so much ma'am. Youth Parliament competition এ অংশগ্রহণ করেছে তাদের সকলকে আমার শুভেচ্ছা। সঙ্গে সঙ্গে যারা শিক্ষক এবং শিক্ষিকা আছেন এই স্কুলে তাদেরও আমার শুভেচ্ছা রইল। এখানে আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান আছেন, উপপ্রধানও আছেন, তাদেরও শুভেচ্ছা জানাই। দেখুন, এটা এই যে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল কর্মকর ইউথ পার্লামেন্ট কম্পিটিশনে এটা বোধহয় আপনারা পেয়েছিলেন। হ্যাঁ, ভারত সরকারের থেকে এরকম একটা প্রোগ্রাম নেওয়া হয়েছিল, অর্থাৎ অ্যাওয়ারনেস তৈরি করা, ছাত্রছাত্রীদের মধ্যে একটা অ্যাওয়ারনেস তৈরি করা। আমাদের যে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, দেশে যে গণতন্ত্র আছে, বাংলায় যেটাকে বলে সংসদীয় গণতন্ত্র, সেই সম্বন্ধে একটা অ্যাওয়ারনেস তৈরি করার জন্য এই ধরনের কর্মসূচি নেওয়া হয়েছে। এই কর্মসূচির মূল উদ্দেশ্য হচ্ছে পার্লামেন্টের ভেতরে কি হয়, ইনসাইড ইন দ্য পার্লামেন্ট সেটা জানা, সঙ্গে সঙ্গে সামগ্রিকভাবে ভারতবর্ষের যে আর্থিক, সামাজিক, রাজনৈতিক যে পরিস্থিতিগুলো আছে সে সম্বন্ধেও একটা সম্যক ধারণা যাতে স্টুডেন্টদের মধ্যে তৈরি হয়, সেটার জন্য এই ধরনের প্রোগ্রাম নেওয়া হয়েছে। কারণ আমরা পড়াশোনা করি, এটা হচ্ছে পড়াশোনা, আমরা স্কুল কলেজ আমরা শিক্ষার মধ্যে করি। কারণ আমরা পড়াশোনা শিখি কেন পড়াশোনা শিখি? তার কারণ হচ্ছে আমরা মানুষ হিসেবে জন্মাই। পৃথিবীতে যে জীব জগৎ আছে সেই জীব জগতের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। কেন শ্রেষ্ঠ মানুষ? কারণ মানুষ অন্য জীবেদের মতো শুধু খেয়ে বেঁচে থাকে। মানুষ চিন্তা করতে পারে, মানুষ ভাবনা করতে পারে, মানুষ নিজেকে মজবুত করে আরো উন্নত থেকে উন্নততর হতে পারে। তাই মানুষকে শিখতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, শুধু খেয়ে বেঁচে থাকে না। প্রথম একদম আদিম মানুষ আগে কি করতো? বনে জঙ্গলে থাকতো। প্রথম সে জীব জন্তু শিকার করে গাছের ফল এইসব খেয়ে সে বেঁচে থাকতো। সে মানুষ কিন্তু প্রাথমিক যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা হচ্ছে ক্ষুধা নিবারণের প্রয়োজন। এটা মানুষ প্রথম একেবারে সভ্যতার আগে থেকে মানুষ কিন্তু সেটা সমাজ প্রভূত থেকে নিয়ে নিচ্ছে। তারপর মানুষ কি করেছে? সে বাসস্থান খুঁজেছে, গুহার আড়ালে, গাছের কোটরে, ঝড় বৃষ্টি থেকে বাঁচার জন্য সে বাসস্থান খুঁজে নিয়েছে। তারপর মানুষ কি করেছে? মানুষ করেছে কি? যখন জীবজন্তুর সাথে লড়াই করতে গিয়ে ক্ষতবিক্ষত হয়েছে,
মানুষ সেটাকে সারানোর জন্য সে লতা পাতা জড়িয়ে নিজের চিকিৎসা করছে। তারপর মানুষ কি করেছে? তারপর মানুষ গুহার আড়ালে, গুহার ভেতরে বা পাথরের গায়ে ছবি আঁকতে শুরু করেছে। তাহলে খেয়াল করে দেখো, একটা মানুষের বেঁচে থাকার জন্য কতগুলো প্রাইমারি নিডস আছে। ইকোনমিক্সে বলে প্রাইমারি নিডস, বাংলায় বলে প্রাথমিক প্রয়োজনীয়তা। কি কি লাগে? খাদ্য লাগে, বাসস্থান লাগে, বস্ত্র লাগে, মানে গাছের ছাল জড়িয়ে তার নিজেই লজ্জা নিবারণ করেছে মানুষ। খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, এগুলো হচ্ছে প্রাইমারি নিডস। মানুষ কিন্তু এগুলো নিজেরা তৈরি করে নিয়েছে, কারণ মানুষ অন্য জীবদের মতো শুধু খেয়ে বেঁচে থাকে। এই যে গুহার গায়ে প্রথম ছবি আঁকা শুরু করলো, এটা হচ্ছে এডুকেশন, এটা হচ্ছে কালচার শুরু হলো। এই কালচার মানুষকে কি দিল? মনের যে ক্ষুধা, মনের যে চাহিদা, মনের যে ক্ষুধা, সেটা নিবারণ করলো কে? কালচার, এডুকেশন। আর খাদ্য কি করে? আমাদের শরীরের চাহিদা পূরণ করে। তাহলে খেয়াল করে দেখো, একজন পূর্ণাঙ্গ মানুষ হতে গেলে তার শরীর এবং মন দুটোরই কিন্তু সমান বিকাশ দরকার। তার মানে আমাদের খেয়ে বেঁচে থাকার সঙ্গে সঙ্গে আমাদের এডুকেশন নিতে হবে, কালচার নিতে হবে, আমাদের তাই পড়াশোনা শিখতে হবে। বাবা মা তো জন্ম দেয়, তারপরে টিচাররা স্কুল জ্ঞানের আলো দেখাবে। তো আমরা সেখানে শিখতে এসেছি। আচ্ছা, এই পড়াশোনা শিখে আমরা কি করবো? আমরা কেন পড়াশোনা শিখি? আমরা বিভিন্ন পেশায় নিজেদের উপযুক্ত করে তোলার জন্য, প্রতিষ্ঠিত হওয়ার জন্য। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আইএস, আইপিএস বা কেউ কর্পোরেট সেক্টর বা বিভিন্ন এখন নতুন নতুন নিবন্ধন খুলে গেছে, আমরা সেসব জায়গায় নিজেদের প্রতিষ্ঠিত করার জন্য। শুধু কি তাই না, আমরা মানুষ হয়ে ওঠার জন্য এডুকেশন, আমাদের মানুষ হতে হবে। তাহলে মানুষ হতে গেলে কি দরকার? মানুষ কি? তাহলে তার ডেফিনেশন আমরা কি করে বুঝবো আমি একজন মানুষ? তাহলে মানুষ হিসেবে আমাদের নিজেদের এই সমাজে প্রেজেন্ট করতে হবে, যাতে সবাই বলে যে না, উনি মানুষ। আমি নিজেকে মানুষ বললে হবে না। আমার অ্যাক্টিভিটি, আমার প্রেজেন্টেশন যদি সমাজের কাছে, অন্য মানুষদের কাছে গ্রহণীয় হয় মানুষ হিসেবে, তাহলে কিন্তু আর মানুষ হবে। তাহলে সমাজ সচেতনতা একটা ভীষণভাবে দরকার। তার মানে আমার সমাজ, আমার দেশ, আমার পরিবেশ, প্রতিটি বিষয়ে নিজেকে সচেতন রাখতে হবে। শুধু আমি একটা পার্টিকুলার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে সেখানে ভালো চাকরি পেতে পারি, বা কোনো পেশা গ্রহণ করতে পারি, বা কেউ বিজনেস করে অনেক অর্থ উপার্জন করতে পারে, কিন্তু সমাজ সচেতন হিসেবে যদি নিজেকে না তৈরি করতে পারি, তাহলে মানুষ কিন্তু আমাদের ভালোবাসবে না। আমাদের ভালোবাসা পেতে হবে। আমি একটা উদাহরণ দিচ্ছি। বিদ্যাসাগর বর্ণ পরিচয় আমরা পড়েছি, তোমরা পড়েছো? তোমরা পড়তে হয়। আচ্ছা, বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ে গোপাল বলে একটা ক্যারেক্টার ছিল। গোপাল, তোমরা পেয়েছো? গোপাল ভালো ছিল, সুবোধ ভালো। সে ঠিক মতো পড়াশোনা করে, বাবা মার কথা শুনে, সে শৃঙ্খলার মধ্যে দিয়ে নিজেকে তৈরি করে। সেই গোপালের চরিত্রটা যিনি এঁকেছিলেন, লিখেছিলেন ঈশ্বরচন্দ্র। তিনি নিজে মোটেই সুবোধ ছিলেন না, তিনি বাবা মার কথা শুনতেন না। ছোটবেলায় অবাক ছিলেন, মা যেটা বলতেন ঈশ্বরচন্দ্র তার বিপরীত কাজটা করত। এমনকি ঈশ্বরচন্দ্র যেদিন তার স্নান করার কথা, মাকে বলতে হতো তোর আজকে স্নান করতে হবে না, ঈশ্বরচন্দ্রকে স্নান করে চলে আসে। সেই ঈশ্বরচন্দ্র পরবর্তীকালে বিদ্যাসাগর বলেন। তার মানে ছোটবেলায় একটা ছোট বাচ্চার মধ্যে নানা ধরনের দুটো সত্তা থাকে, ভালো খারাপ, ডিসিপ্লিন হওয়া সবটা থাকে। আমরা খারাপ জিনিসগুলোকে অবলম্বন করি, চেপে। আমরা যখন ভালোটাকে প্রকাশ করতে পারবো, আমরা সভ্য হয়ে উঠব।
সেটাই হচ্ছে মানুষ হিসেবে আমাদের কাজ। আমাদের ভেতরে যে খারাপ জিনিসগুলো আছে আর ছোটবেলা থেকে একদম জন্মগতভাবে থাকে, জন্মগতভাবে একজন জন্তু জানোয়ারের যেরকম থাকে মানুষও তাই, কিন্তু মানুষ কখন হয়ে ওঠে কারণ খারাপ জিনিসগুলোকে সে আস্তে আস্তে ডিলিট করতে থাকে, ওর ভালো জিনিসগুলো যখন সে তার নিজের মধ্যে তৈরি করে নেয় সে মানুষ হয়ে ওঠে। তাই একটা কথা আছে যে মুরগির ডিম থেকে বাচ্চা হলে সেটা মুরগির বাচ্চা হয়, কিন্তু মানুষের পেট থেকে বাচ্চা হলে সে মানুষ হয় না, তাকে মানুষ করতে হবে, মানুষ করে তুলতে হবে। তাহলে এটা সেই ঈশ্বরচন্দ্র দেখো নিজের মেধাটাকে কাজে লাগালেন, কাজে লাগিয়ে তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হলেন। আচ্ছা তোমরা কি জানো যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যে উপাধি পেয়েছিলেন এটা কিন্তু শুধু তিনি একা পাননি, শুধু ঈশ্বরচন্দ্রই একা বিদ্যাসাগর এটা কিন্তু নয়, কারণ বিদ্যাসাগর একটা উপাধি, ওটা সে সময় দেওয়া হতো, এটা অনেকেই বিদ্যাসাগর উপাধি পেয়েছিলেন, কিন্তু আমরা তাদের একজনেরও নাম বলতে পারবো যে ঈশ্বরচন্দ্র ছাড়া বিদ্যাসাগর উপাধি আর কে পেয়েছিলেন পারবো? আমরা কিন্তু কেউ পারবো না, এটা পরে তোমরা খুঁজে দেখে নেবে। তাহলে আমরা বিদ্যাসাগর বলতে কাকে চিনি? ঈশ্বরচন্দ্র। কেন? ওনার মতো পণ্ডিত আরো হয়েছে। কেন ঈশ্বরচন্দ্রকে আমরা চিনি? কারণ তিনি শুধু পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করেন, তিনি সমাজের কাজ করেছেন, তিনি সমাজ সংস্কার করেছিলেন। তাই ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর হিসেবেই আমরা জানি, আর যারা বিদ্যাসাগর হয়েছিলেন তাদের আমরা কেউ চিনি। তাহলে কি করতে হবে? পড়াশোনা শিখতে হবে, নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, সমাজের কাজ করতে হবে। সমাজের কাজ করলে তো আমাদের দেশ সম্বন্ধে জানতে হবে, সেই দেশ কি, আমরা দেশে কি সিস্টেমের মধ্যে দিয়ে দেশ চলে। এই যে রাষ্ট্র ব্যবস্থা, এটা তো আগে ছিল না, আগে রাষ্ট্র ব্যবস্থা ছিল, রাষ্ট্র ব্যবস্থাটা পরে তৈরি হয়েছে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের রাষ্ট্র ব্যবস্থা তৈরি হয়েছে, বিভিন্ন ধরনের অর্থনীতি নেওয়া হয়েছে। তার মধ্যে আমাদের দেশের রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে কি, এটা পার্লামেন্টারি ডেমোক্রেসি, অর্থাৎ সংসদীয় গণতন্ত্র। আর কি আছে? মিক্সড ইকোনমি, অর্থনীতির দিক থেকে আমরা নিয়েছি মিশ্র অর্থনীতি, যেখানে সরকারের উদ্যোগেও বিভিন্ন অ্যাক্টিভিটি চলবে, আবার বেসরকারি উদ্যোগেও মানুষ ব্যবসা বাণিজ্য করতে পারে। তাহলে ডেমোক্রেসি আমাদের আছে। সংসদীয় গণতন্ত্র কেন বলছি না? এখানে একটা পার্লামেন্ট আছে, আর রাজ্যে রাজ্যে অ্যাসেম্বলি আছে, বিধানসভা আছে। কারণ আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামো, মানে সারা ভারতবর্ষে একটা সরকার থাকবে, আবার ছোট ছোট যে অঙ্গরাজ্যগুলো আছে স্টেট, সেখানে আলাদা সরকার থাকে, এবং এই রাজ্য এবং কেন্দ্র তাদের দায়িত্ব আলাদা করে ভাগ করা আছে, এগুলো তোমরা পড়ে দেখবে। এবং যার যার দায়িত্ব অনুযায়ী সে অ্যাক্ট করছে। আমি যদি পার্লামেন্টের কথা বলি, যে পার্লামেন্ট এটা হচ্ছে আমাদের সিস্টেম। আচ্ছা, গণতন্ত্র, গণতন্ত্র কি? যেখানে মানুষই ঠিক করবে যে দেশ কেমন করে চলবে। যখন ভারতবর্ষের প্রথম সংবিধান 1950 সালে 26শে জানুয়ারি তৈরি হয়, তার যে প্রিয়াম্বল আছে, তার যে প্রিয়াম্বল প্রথমে, তার মধ্যে আমি কি পেয়েছিলাম? ভারতবর্ষ একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র, গণতান্ত্রিক প্রজাতন্ত্র। এখন আমরা প্রজাতন্ত্র বলি না, আমরা সাধারণতন্ত্র বলি। তার প্রথম শর্ত কি? যে মানুষ নির্বাচনে ভোট দিয়ে তার পছন্দ মতো সরকার তৈরি করতে পারে। তাহলে দেখেন একজন ভোটার সেই নির্ধারণ করে দেয় এই দেশ কারা চালাবে। তার মানে একজন ভোটারই হচ্ছে এই দেশটাকে চালাচ্ছে। আমাদের সংবিধানটা এমন সংবিধান যেখানে প্রথমেই বলা হলো যে উই আর ইন্ডিয়ান, আমরা ভারতীয়রা, আমরা এইভাবে দেশটাকে সংবিধান তৈরি করে আমরা নিজেদেরকে অর্পণ করছি। এটা লেখা আছে জাতীয় সংবিধানের প্রথমে, আমরা নিজেদের সংবিধান নিজেরাই লিখেছি, নিজেরাই অর্পণ করছি। কারণ গণতন্ত্রকে, মানুষকে একটা গুরুত্ব দেওয়া হয়েছে, তাহলে মানুষই চালাবে দেশ। আমাদের দেশে ভোটার সংখ্যা কত হবে? আমাদের দেশে ভোটার সংখ্যা প্রায় 50-60 কোটি।
তাহলে 50-60 কোটি মানুষ মিলে কি এই দেশটার সব ডিসিশন গুলো নিতে পারবে? এটা কি সম্ভব? ধরো এটা একটা পার্লামেন্ট, শ্রীরামপুর পার্লামেন্ট, এই পার্লামেন্টের মধ্যে একটা বড় রাস্তা ভেঙে গেছে, বা একটা রাস্তা বা একটা বড় ধরনের কোন জলের প্রকল্প করতে হবে। আচ্ছা, আমরা কোথায় যাব? আমি স্টেটটাকে অফ রাখছি, পার্লামেন্ট হয়ে গেছে। তাহলে এখানকার মানুষ দল বেঁধে ট্রেনে করে হোক, প্লেনে করে হোক, কয়েক হাজার মানুষ আমরা চললাম দিল্লিতে গিয়ে। আমরা ওখানে একজন প্রধানমন্ত্রী আছে, তাকে গিয়ে আমরা সবাই মিলে বলবো যে আমাদের ওখানে একটা জল প্রকল্প করতে হবে। আচ্ছা, এটা কি সম্ভব? এটা সম্ভব। তাই আমরা কি করি? আমরা একজন প্রতিনিধি ঠিক করে দিই, একজন রিপ্রেজেন্টেটিভ ঠিক করে দিই, তিনি হচ্ছে এমপি, মেম্বার অফ পার্লামেন্ট। আমরা 5 বছর অন্তর ভোট দিয়ে একজনকে এখান থেকে ঠিক করে দিই, যিনি আমাদের হয়ে গিয়ে ওই পার্লামেন্টে এই কনস্টিটিউয়েন্সির যা প্রয়োজনীয়তা সেটা তুলে ধরবে। তার মানে তিনি কিন্তু আমাদের হয়ে ওখানে প্রতিনিধিত্ব করছেন। তারপরে আমাদের কথাটাই কিন্তু উনি ওখানে গিয়ে বলছেন। তারপরে আমরাই দেশটাকে চালাচ্ছি। এবার পার্লামেন্টের ভেতর কি হয়? পার্লামেন্টের কাজ কি? এই যে পার্লামেন্ট, লোকসভা নির্বাচনে আমরা 542টা এমপি জিতলো, বিভিন্ন দলের এমপিরা জিতে ওই পার্লামেন্টে গেল। যাওয়ার পর যে দলের এমপির সংখ্যা বেশি, 50%-এর বেশি, তারা প্রধানমন্ত্রী হলো এবং তারা সরকার তৈরি করল। সেই সরকার ইচ্ছা মতো কি 5 বছর চালাতে পারে না। সরকার তো তৈরি হয়ে গেল, যেমন নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটা সরকার তৈরি হয়েছে। সেই সরকার কি 5 বছর ইচ্ছা মতো সরকার কাজকর্ম করতে পারে না। তাকে প্রতি মুহূর্তে পার্লামেন্টে এসে অনুমতি দিতে হয় প্রতিটি কাজে। বুঝতে পারলেন? না হলে তিনি করতে পারবেন। অর্থাৎ পার্লামেন্টের কাছে তিনি দায়বদ্ধ, তিনি কি করছেন। যেমন ধরুন, সারা বছর আমরা এই সরকার আগামী 1 বছর কি খরচা করবে, কোন খাতে কত খরচা করবে, আর সেই টাকাটা কোথা থেকে আসবে, এটা হচ্ছে বাজেট। সেই বাজেটটা পার্লামেন্টে নিয়ে গিয়ে পেশ করতে হবে। পেশ করার পর সমস্ত এমপিরা ওটার উপরে ডিবেট করার পর তার ভালো মন্দ ওখানে বলার পর ওই বাজেটটাকে পাস করতে হয়। বেশিরভাগ এমপি সাপোর্ট নিয়ে পাস করলে তবেই প্রধানমন্ত্রী বা সরকার ওই খরচাগুলো করতে পারে, নাও করতে পারে। তার মানে একটা সরকার কি কাজ করবে সেটা পার্লামেন্ট থেকে অনুমোদন না করলে তাহলে কিন্তু সে একটা টাকাও খরচা করতে পারে না। তাহলে পার্লামেন্টের কাছে যেতে হবে। দ্বিতীয় হচ্ছে, দেশে যদি কোনো আইন তৈরি করতে হয়, নতুন আইন, তাহলে পার্লামেন্টে সেই আইনটা তৈরি হয়। পার্লামেন্টে বিল আকারে প্রেজেন্ট করা হবে, সেটা বলে বিল। সেখানে লেখা থাকবে যে আমরা এই আইন করতে চাই। অর্থাৎ ধরো রাস্তা বাদিক থেকে আমরা হাঁটি, এবার আমরা ডান দিক থেকে হাঁটবো, সেটা একটা সরকার ইচ্ছে মতো করে দিতে পারে না। তাকে ওই পার্লামেন্টে যেতে হয়, বিল আকারে ওটাকে প্রেজেন্ট করতে হয়। তারপর সমস্ত এমপিরা এরা ডিবেট করে। কেউ বলে না এটা ডান দিকে যাওয়া ঠিক হবে না, কেউ বলে না বাদিকে ওটাই ঠিক ছিল। এই নিয়ে নানা তর্ক ডিবেটের পর তারপর স্পিকার বলেন যে তাহলে ঠিক আছে, আমি অনেক কথা শুনলাম, আমি এই ডান দিকে যাওয়া আইনটাকে, আমি এই বিলটাকে আপনাদের সামনে রাখছি, আপনারা সমর্থন করুন। তখন হাত তুলে সমর্থন করতে হয় বা বেল থেকে সমর্থন করতে হয়। বেশিরভাগ এমপি যদি সমর্থন করে তাহলে এটা পাস হবে। তারপর সেটা রাজ্যসভায় যাবে, সেখান থেকে পাস হতে হবে। তারপর সেটা রাষ্ট্রপতি সাইন করলে তবে এটা আইন হবে। তার মানে পার্লামেন্ট ছাড়া আমরা দেশকে কিন্তু একটা সরকার চালাতে পারে না। পার্লামেন্ট হচ্ছে এতটাই গুরুত্বপূর্ণ জায়গা, এবং এটা হচ্ছে গণতন্ত্রের একেবারে সব থেকে সর্বোচ্চ জায়গা হচ্ছে পার্লামেন্ট। কারণ এখানে
আমাদের দেশের যে 1 কোটি, যে প্রায় 130 কোটির মতো যে জনসংখ্যা আছে, তার রিপ্রেজেন্টেটিভ যারা, তারা ওই পার্লামেন্টে যাচ্ছে, তাদের কথা তুলে ধরছে, দেশের নতুন আইন তৈরি করছে, সারা বছর কিভাবে দেশে চলবে, কি ডেভেলপমেন্ট হবে, সবটা ওখান থেকে পাস করছে। এবার আমাদের পার্লামেন্ট চলো, তাহলে এগুলো জানতে হবে, বুঝতে হবে। তোমরা যতটা এগুলো জানবে পড়াশোনার পাশাপাশি, তত কিন্তু দেশের মধ্যে কেন তুমি রাজনীতি করো না, রাজনীতিতে কিছু মানুষ করবে তার ব্যক্তিগত ইচ্ছা করে, ভালো লাগে, কিন্তু তুমি রাজনীতি থেকে অনেক দূরে থাকবে। তুমি যদি দেশের আইন কানুন, সংবিধান, দেশের রাজনৈতিক সামাজিক অবস্থা সম্বন্ধে না বুঝবো, তাহলে 5 বছর অন্তর যে সরকার তৈরি হবে, সেটা নির্বাচন করার দায়িত্ব তোমাদের উপরে থাকবে, সেটা কিন্তু সঠিক হবে। তাই রাজনৈতিক সচেতন, দেশ কাল সমাজ সম্বন্ধে সচেতনতা দরকার। এবং এই যে পার্লামেন্টারি ডেমোক্রেসি আছে, এটা আমাদের খুব স্ট্রং, আমাদের দেশে খুব স্ট্রং। আমি শেষ করে দেব, স্ট্রং এই কারণে যে 1935 থেকে 85, 15 বছরের মধ্যে ভারতবর্ষ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার আরো কতগুলো দেশ স্বাধীন হয়েছে। ভারতবর্ষ হয়েছে, পাকিস্তান হয়েছে, ব্রহ্মদেশ হয়েছে, শ্রীলঙ্কা হয়েছে, ইন্দোনেশিয়া হয়েছে, আফগানিস্তান হয়েছে, স্বাধীন হয়েছে। কিন্তু স্বাধীনতা লাভ করার পর সেই সমস্ত দেশে মানুষের হাতে গণতন্ত্র তুলে দেওয়া হয়নি। অর্থাৎ যারা স্বাধীন দেশের দায়িত্ব নিয়েছিল প্রথম, তারাই সেটাকে কন্টিনিউ করতে থাকে, ক্ষমতাটাকে নিজের হাতের মধ্যে রেখে দেয়। এরপরে 1957 সালে 10ই অক্টোবর পাকিস্তানের সেনাপ্রধান আইয়ুব খান বন্দুকের নল দেখিয়ে তৎকালীন প্রধানমন্ত্রীকে ক্ষমতাচ্যুত করে পাকিস্তান মিলিটারি শাসন কায়েম করেন। অর্থাৎ মিলিটারি ভোগের তলায় পাকিস্তানের মানুষের সমস্ত অধিকার বিসর্জিত হয়ে যায়। 1962 সালে ইন্দোনেশিয়ার সামরিক অভ্যুত্থান হয়। তারপরে একে একে শ্রীলঙ্কা, ব্রহ্মদেশ, ইন্দোনেশিয়া, পাকিস্তান, সমস্ত দেশে সামরিক সরকার তৈরি হয়েছে। অর্থাৎ সামরিক সরকার কেমন জানো? সব মিলিটারি ভোটে, কোনো মানুষের কোনো অধিকার থাকবে না। একমাত্র ভারতবর্ষে গণতন্ত্র টিকে যায় কেমন না, 1950 সালে 26শে জানুয়ারি আমাদের সংবিধান তৈরি হলো, সেখানে গণতন্ত্র দেওয়া হলো। তার 2 বছরের মধ্যে 1972 সালে 4 জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু লোকসভা নির্বাচনের ডাক দিয়ে দিলেন। লোকসভা নির্বাচন, তখন জওহরলাল নেহরুকে অনেকে বললেন যে আপনি এখনো কেন নির্বাচন করছেন, কারণ দেশের মানুষ এখনো সচেতন হয়নি, শিক্ষিত হয়নি, তারা কি করে ভোট দিতে হয় সেটা জানে না। তখন জওহরলাল নেহরু বলেছিলেন, আমি যদি গণতান্ত্রিক অধিকারকে নিজের পকেটে রাখি, তাহলে সেই অধিকার পকেট মার হয়ে যাবে, কিন্তু আমি যদি গণতান্ত্রিক অধিকারকে দেশের মানুষের হাতে ছড়িয়ে দিই, তাহলে সেই অধিকার অনেক বেশি সুরক্ষিত থাকবে। তাই 1952 সালে 4 জুলাই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হল। প্রথম সাধারণ নির্বাচন ভারতবর্ষে অনুষ্ঠিত হল। অনেক বড় বড় স্বাধীনতা সংগ্রামী সেই ভোটে হেরে গেলেন। প্রফুল্ল সিংহের নাম শুনেছ, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন, সেই ভোটে হেরে গেলেন। ভূপতি মজুমদার আমাদের বাংলার একজন বড় নাম করা স্বাধীনতা সংগ্রামী ভোটে হেরে গেলেন। মহারাষ্ট্রে কারচু স্বাধীনতা সংগ্রামী সেই ভোটে হেরে গেলেন। তখন আবার কিছু মানুষ জওহরলালকে বললেন, দেখলেন তো আমরা বলেছিলাম এখনই নির্বাচন করা ঠিক হয়নি, কারণ দেশের মানুষ এখনো জানেই না যে কি করে ভোট দিতে হয়। তাই এত বড় বড় স্বাধীনতা সংগ্রামীদের তারা ভোটে হারিয়ে দিয়েছে। সেদিন উত্তরে জওহরলাল কি বলেছিলেন? বলেছিলেন, আমি খুশি হয়েছি এই জেনে গণতন্ত্রের প্রথম পরীক্ষায় ভারতবর্ষের মানুষ পাশ করে দিয়েছে। তারা বুঝিয়ে দিয়েছে প্রয়োজনে তারা কংগ্রেসকে ভোটে হারিয়ে দিতে পারে, যে কংগ্রেস দেশের স্বাধীনতা এনেছে। এটা হচ্ছে আমাদের দেশের গণতন্ত্র। অর্থাৎ মানুষের হাতে সব অধিকার, মানুষই ঠিক করবে কারা সরকার চালাবে, কারা সরকার চালাবে না। এই যে মানুষের হাতে ক্ষমতাটাকে তুলে দেওয়া হলো, তাই ভারতবর্ষে কিন্তু আর সামরিক অধিকার হতো না।
আজও কিন্তু 70 বছর অতিক্রান্ত হয়ে গেছে, আমাদের দেশে গণতন্ত্র আছে। সেই গণতন্ত্রের মধ্যে অনেক ত্রুটি আছে। এখন সেই গণতন্ত্রকে 100% আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারিনি, কিন্তু তবুও মানুষের স্বাধীনতা আছে, তবুও মানুষ কথা বলার অধিকার আছে, বাক স্বাধীনতা আছে, ব্যক্তি স্বাধীনতা আছে, মানুষের হাতে অধিকার আছে সরকার তৈরি করার, প্রশাসন তৈরি করার। ফলে এটা জানতে হবে, বুঝতে হবে। তোমরা জানো, তোমরা এটাকে এগিয়ে নিয়ে যাও। সকলকে আমার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল। তোমরা অনেক বড় বড় আমার কথা শেষ করবো। আমার সমস্ত ছাত্রছাত্রীদের ধন্যবাদ জানাই। আজকে যে একটা সুন্দর অনুষ্ঠান, এই অনুষ্ঠানটায় আসলে খুব ভালো লাগছে। আমি কিন্তু জানা জেনেছি স্নেহাশিসা মাত্র, স্নেহাশিসা অনেক সুন্দর 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 কথা বলেছে, যেগুলো হয়তো আমরাও অনেক জানি না। স্নেহাশিসা বলেছে, শুনেছি, তোমরাও শুনেছ। আর বিশেষ কিছু বলবো না। ওই যে বলেছে গণতন্ত্র, আমরা গণতন্ত্র হচ্ছে স্বাধীনতা। আমরা গণতন্ত্রের মাধ্যমে কিন্তু আমাদের নিজের স্বাধীনতাটা, স্বাধীন বক্তা মানে স্বাধীনভাবে বলার ক্ষমতাটা অর্জন করেছি। আজকে ওই যে বলেন পার্লামেন্টে এখান থেকে আমাদের সমস্ত প্রতিনিধি, যাদের আমরা ভোটের মাধ্যমে সিলেক্ট করি, যারা লোকসভা পার্লামেন্টে যান তারা হচ্ছে এমএলএ না এমপি, তারা হচ্ছে এমপি। তারা আমরা তাদেরকে ওইখানে পাঠাই এবং আমাদের সমস্ত বার্তা নিয়ে ওনারা ওইখানে উপস্থিত করেন। আমাদের সমস্ত আমাদের যে সমস্ত চাহিদাগুলো, আমরা কিভাবে চলতে পারবো, কিভাবে চললে আমাদের সুবিধা হবে, কি করবে, কিভাবে দেশ চলবে, কিভাবে এই কনস্টিটিউশনটা চলবে, সেসবের মাধ্যমে ওনারা গিয়ে ওইখানে বলেন। কারণ আমরা ওইখানে যেতে পারি না, আমরাও রাজনৈতিক দিক থেকে আছি। আমরা যেমন এদেরকে পাঠাই, তেমনি আবার এই যে স্নেহাশিসা এসেছেন, ওনারা আছেন বিধানসভাতে, ওনারাও আমাদের কথাবার্তা নিয়ে যান, এই সমস্ত আমাদের আমরা কি করবো, কিভাবে কি বাজেট করবো, কোনটা কিভাবে দেশ চলবে, কোনটা কিভাবে রাজ্য চলবে, সেগুলি ওনাদের মাধ্যমেই সব ওই স্পিকারের কাছে যায়, তারপর প্রধানমন্ত্রী, তারপরে মুখ্যমন্ত্রী এনাদের কাছে পেশ হয়। তার মাধ্যমে আমরা সমস্ত কাজ করি। আমরা ইচ্ছে করে কিন্তু কিছু করতে পারি না, আমাদের উপরেও অনেক আছে, তাদেরকে জানাতে হয়, তাদের মাধ্যমে তাদের অনুমতি দিতে হয় বিভিন্নভাবে, নিয়ে তারপর আমরা কাজ করি। আমরা ইচ্ছে করে দুম করে এই যে আমি আসার সময় জলটা দেখলাম, এটা করে ফেলতে ইচ্ছে করেই কিন্তু করতে পারি না। আজকে আমরা আমাদের এমএলএ সাহেবকে বললাম যে এভাবে তো জল জমে থাকে, আপনি একটু দেখুন। তখন উনি আমাদের আশ্বস্ত করলো যে হ্যাঁ ঠিক আছে, আপনারা সমস্ত কিছু আমার কাছে জমা করুন, আমি নিয়ে গিয়ে আমাদের জেলা পরিষদ আছে, জেলা পরিষদে নিয়ে গিয়ে দেখবো। এইসবের মাধ্যমে কিন্তু আমরা সমস্ত মানে দেশ চালাই, রাজ্য চালাই, এভাবে চালাই। আমরা ইচ্ছা করে চালাতে পারি না। এদের মাধ্যমে এরা হচ্ছে আমাদের প্রতিনিধি, এরা সমস্ত কিছু নিয়ে বলে, তারপরে সেটাকে মানে কি বলবো, সেটাকে আমাদের চাহিদাগুলিকে ওনারা যেটা হবে যেটা হবে না সেটা করে নিয়ে আসে, এবং আমাদের মানে সেটা আমরা ওনাদের ইয়ের মাধ্যমেই করি। মানে আমরা নিজেরা কিছু করতে পারি না। পার্লামেন্ট হচ্ছে সেই জায়গাটা যেখানে আমাদের গণতন্ত্র এবং স্বাধীনতার সমস্ত কিছুকে বলতে পারি, এবং এইভাবে কিন্তু দেশ চলছে। আমরা এইভাবে প্রতিনিধি পাঠাই, এভাবে দেশ চলছে, এবং ভবিষ্যতেও তাই চলবে, গণতন্ত্রের মাধ্যমে চলবে। এভাবে তোমরা জানো, তোমরা এখন করবে সেই কাজটা, তোমাদের এখানে একটা এটা করা, তোমাদের মধ্যে এটা ছড়ানোর জন্য একটা কোর্স এসছে। সেই কোর্সের মাধ্যমে তোমরা জানো, সত্যি তো জানতে তো হবে। তোমরা ছোট থেকে বড় হচ্ছ, তোমাদের তো তার মধ্যেও কেউ কেউ ভালো লাগলে রাজনীতিতে যাবে, বড় হবে, এমএলএ হবে, এমপি হবে, মন্ত্রী হবে, হবে তো নিশ্চয়ই। যাদের ভালো লাগবে এই লাইনটা, তারা পড়াশোনার মাধ্যমে চাকরির মধ্যেও যায়, যেতে পারবে। কাজে আর বলবো আরো ভালো করে বলতে আমি ঠিক বুঝতে পারতাম না। ঠিক আছে, আছো যখন কিনা you are just learning everything, but future is your future is also you will be citizen. তো অনেক কিছু আমরা আজকে জেনেছি এবং জানছিও, এবং আমরা এইরকম ইম্পর্টেন্ট পার্সনদের থেকে জানতে পারছি যে আমরা
ইউটিউবে। আমি একটু রিকোয়েস্ট করবো আপনার কাছ থেকে কিছু শুনি। নমস্কার, যারা এখানে ছাত্র আছে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এমএলএ সিভিল সায়েন্সের সভাপতি এবং স্কুলের টিচার এবং বাকি যারা আছে সকলকে আমার তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকের উদ্যোগটা সত্যি খুব প্রাসঙ্গিক ছিল, মানে এই মুহূর্তে ভারতবর্ষে দাঁড়িয়ে আমাদের এই উদ্যোগগুলো নেওয়া খুব প্রাসঙ্গিক। কারণ আমরা যেটা সিনাসিস বলে গেল বারবার ওইটা টানতে হচ্ছে, কারণ ও ডিটেলসে বলে গেল যে আমরা কেন শিক্ষা গ্রহণ করি। আসলে শিক্ষা আমাদেরকে অনেকগুলো নিবন্ধ খুলে দেয়। শুধুমাত্র চাকরি করবো, কিছু পয়সা রোজগার করবো, খাবো দাবো, তারপরে একদিন প্রকৃতির নিয়মে আমরা সবাই ভবিষ্যতে চলে যাবো, এটা কিন্তু নয়। এর মধ্যে আমাদের কিছু করার থাকবে। এটা সামাজিক চেতনা, সামাজিকতা, রাজনৈতিক চেতনা, রাজনীতি দিয়ে দেশকে পরিচালনা করা। আমরা শুধু একটা মন্ত্রী হবো বা একটা এমএলএ হবো, এমপি হবো, এটা কিন্তু নয়। আসলে আমরা সবাই একটা পার্ট। একটা সরকার চালাতে হলে একটা এমপি বা এমএলএ থেকে অনেক বড় ভূমিকা গ্রহণ করে একজন আইএস অফিসার, একজন আইপিএস অফিসার, একজন পুলিশ কর্তা, একজন অফিসিয়াল লোক, একজন সেক্রেটারি। এরা কিন্তু সবথেকে বড় ভূমিকা পালন করে। সুতরাং আমাদের প্রত্যেকেরই জানা উচিত যে সংসদীয় গণতন্ত্রে পার্লামেন্টে বসে আমরা কি করবো আর কি করবো না, এর উপর ভিত্তি করে আগামী দিনে দেশের ভিত্তিটা তৈরি হবে। সুতরাং আমাদের প্রত্যেকেরই এই গণতান্ত্রিক অধিকার আছে যে জানার এবং বোঝার এবং সেটাকে ইমপ্লিমেন্ট করার। অর্থাৎ আমরা যে জায়গায় থাকি না কেন, ভারতবর্ষ কোন পথে চলবে, ভারতবর্ষের সঠিক দিশাটা কি, সেই অধিকারটা আমার আছে সরকারকে বুঝিয়ে দেওয়া। সুতরাং আমরা যে অবস্থানকে যেখানেই অবস্থান করি না কেন, আমরা সরকারের ভূমিকা সমালোচনা করতে পারি, আমরা সরকারের ভূমিকাকে এগিয়ে নেবার জন্য তাকে আমরা সাপোর্ট করতে পারি, আমরা তাকে কিছু দিশা দেখাতে পারি। যার জন্য আমরা এই যে সমস্ত ইয়েগুলো আছে, যারা আমরা বলি বাংলাতে, যে সেক্রেটারি হোক, আইএস আইপিএস হোক, তারা কিন্তু এই ভূমিকাগুলো পালন করে সব থেকে বেশি। এখন শুনতে হয়তো খারাপ লাগবে যে অনেক রাজনৈতিক নেতা আছে যাদের শিক্ষাগতের যোগ্যতা হয়তো তুলনামূলকভাবে কম, কিন্তু তাদের সামাজিক চেতনা অনেক বেশি। একজনের শিক্ষাগতের যোগ্যতা, বিদ্যাসাগরের উদাহরণ দিয়েছিল, একজনের শিক্ষাগতের যোগ্যতা থাকলেই যে সে বড় অ্যাডমিনিস্ট্রেটর হবে তা কিন্তু নয়। তার সামাজিক চেতনা, সে কতটা সামাজিক এবং কতটা মানুষের মধ্যে তার নিজেকে মানুষ হিসাবে কতটা উপলব্ধি করতে পারছে, তার উপর নির্ভর করে তার অ্যাডমিনিস্ট্রেশন। আমরা এই সংসদীয় গণতন্ত্রের বিভিন্ন স্তর আছে। আমরা পঞ্চায়েত পরিচালনা করি, পঞ্চায়েত পরিচালনা করতে গিয়ে নবগ্রামের মানুষের হয়ে আমরা রিপ্রেজেন্ট করছি। ঠিক তেমনিভাবে পার্লামেন্টে কিন্তু তাই, যারা ওখানে যাচ্ছেন তারা মানুষের হয়ে সেখানে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন। স্বাভাবিকভাবে রাজনৈতিকভাবে যদি কেউ মনে করে যে শুধু আমি আমার রাজনৈতিক দলকে নিয়ে চলবো, তা তো নয়। আমরা মানুষের জন্য কি কতটা ভাবতে পারছি তার উপর নির্ভর করে যে আমার দেশ কেমনভাবে এগিয়ে চলবে। এটা কিন্তু বাস্তব সত্যি, এবং তার উপর ভিত্তি করে এখন এই যে রাজনৈতিক বিমুখতা, যারা শিক্ষিত লোক, তাদের এটা ভাবার কোনো কারণ নেই আমি আইএস হবো, আইপিএস হবো, ডাক্তার হবো, ইঞ্জিনিয়ার হবো, না আমি একটি বড় রাজনীতি হতেই পারি। হতে হলে আমি যদি এটা উপলব্ধি করি যে আমার কি করা উচিত, ভারতবর্ষে কোন দিশাতে চলবে, এই ভাবনা নিয়ে আমি যদি বলি, অবশ্যই আমি একজন রাজনীতিবিদ হতে পারি, আমি একজন এমএলএ হতে পারি, একজন মন্ত্রী হতে পারি, কিন্তু সঠিকভাবে মানুষের ওঠাটাই, মানুষের জন্য কাজ করাটাই হচ্ছে আসল কাজ। যার জন্যে এই শিক্ষামূলক ব্যবস্থাটা তৈরি করা হয়েছে যে রাজনৈতিক বিমুখতা থেকে আমরা যাতে এর মধ্যে প্রবেশ করে সত্যিকারের প্রকৃত ভারতবর্ষকে আরো শক্তিশালী করে গড়ে তুলতে পারি, যেটা বলবো একটা গণতান্ত্রিক দেশ হিসাবে। আমার মনে হয় এশিয়ান কান্ট্রি, মানে সারা পৃথিবীর কাছে ভারতবর্ষই হচ্ছে একমাত্র গণতান্ত্রিক দেশ যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠিত আছে। আমরা সেটাকে এগিয়ে নেবার জন্য আমরা আগামী দিনে সবাই মিলে এই গণতান্ত্রিক পদ্ধতিটাকে জেনে আমরা নিজেদেরকে দেশের কাছে সেরা হিসাবে প্রমাণিত করবো, সারা পৃথিবীর কাছে ভারতবর্ষকে তুলে ধরবো সেরা গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে, এবং আমরা উন্নয়নের ধারাটা আরো বেশি উন্নয়ন করবো, আরো বেশি উন্নয়নশীল ভারতবর্ষ তৈরি করবো। সবাই ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো, আশা করি এর থেকে আমরা অনেক কিছু শিখবো। নমস্কার।
मातरम् सुजलां सुफलां मलयज शीतलाम्